আয়োজিত ফৌজদারি বিচার ব্যবস্থা এবং বাস্তবতা। আজকে মূলত 4টি আইনের উপর আলোকপাত করা হবে। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025, আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ 2025, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025। এই 4টি আইনের উপর আয়োজিত আজকের সেমিনার। সবাইকে আজকের এই সেমিনারে স্বাগত জানাই। আপনারা সবাই কম বেশি অবগত আছেন, বর্তমান সরকার অনেকগুলো সংশোধনী এনেছেন অনেক আইনে, তার মধ্যে যেগুলা ফৌজদারি বিচারিত আজকে আমাদের আলোচনার বিষয় সেগুলি। স্যার সহ আমরা অনেকদিন ধরে ভাবছিলাম এই ধরনের একটা আলোচনার মাধ্যমে, সেমিনারের মাধ্যমে আমরা মত বিনিময় করব। পাশাপাশি বাস্তবে আমাদের কি সমস্যা হচ্ছে এই আইনগুলো প্রয়োগে, বা আরো কিভাবে এগুলো সংশোধন হওয়ার দরকার ছিল, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। আমি এ পর্যায়ে সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্য এবং বসার জন্য এবং এই অনুষ্ঠানে আপনাদের মূল্যবান মতামত এবং সমস্যা নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ জানিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা করছি। আসসালামু আলাইকুম। যেমন আপনারা যখন অভিযোগপত্র দাখিল করেন, এর সাথে খসড়া মানচিত্র 161, এর সাথে এমসি সহ অন্যান্য প্রাসঙ্গিক যে বিষয়গুলো সংযুক্ত করে, কিন্তু অন্তর্বর্তীকালীন যে রিপোর্টগুলো দেওয়া হচ্ছে এগুলোর সাথে ন্যূনতম কোনো ডকুমেন্ট দেওয়া হচ্ছে না। এই ডকুমেন্টগুলো না থাকার কারণে আসলে ম্যাজিস্ট্রেট কোন বিষয়গুলোতে স্যাটিসফাইড হয়ে এই অন্তর্বর্তীকালীন এই রিপোর্টটা অ্যাকসেপ্ট করে অব্যাহতি দিবে আসামিকে, এটা আসলে সম্ভব হচ্ছে না। প্রথমত ধারা 32, এই ধারায় পূর্বে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 1000 টাকা জরিমানা আরোপ করতে পারতেন এবং ক্ষেত্রভেদে 2 থেকে 10,000 টাকা পর্যন্ত। এটা বৃদ্ধি করে 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা বৃদ্ধি করা হয়েছে জরিমানার ক্ষমতা। এরপরে গ্রেফতার, এই ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত পুলিশেরা যথেষ্ট ব্যবহার করতেন এবং আইনে সুনির্দিষ্ট কোনো বিধান ছিল না, সেই বিষয়ে সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য কিছু বিষয় আসছে 46A থেকে 46E পর্যন্ত। থানা যেটা মনে করে যে ওয়ারেন্টটা পাওয়ার পর যতক্ষণ পর্যন্ত আসামিকে ধৃত করবে না ততক্ষণ পর্যন্ত আসামির পিছনে ওই থানা ছুটবে, এটাই থানাগুলোর ধারণা। কিন্তু পুলিশ রেজুলেশন এবং পিআরবি কি বলতেছে? পুলিশ রেজুলেশনের 323 বিধি 4 উপবিধি এবং সিআরআর 2009 এর 68 বিধি, এই দুটার সারমর্ম যে যদি ধার্য তারিখের মধ্যে আসামিকে গ্রেপ্তারি পরোয়ানা মূলে গ্রেপ্তার করা সম্ভব না হয়, তাহলে যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করে অবশ্যই সংশ্লিষ্ট আদালতকে অবহিত করতে হবে। কিন্তু বর্তমান আইনে 21-এর গ ধারা বলতেছে যে পক্ষগণের সহি স্বাক্ষর ও মধ্যস্থতাকারীর স্বাক্ষর ক্রমে সম্পাদিত এবং চিফ লিগ্যাল অফিসার কর্তৃক প্রত্যয়িত প্রতিটি মধ্যস্থতা চুক্তি চূড়ান্ত, বলবৎযোগ্য এবং পক্ষগণের উপর বাধ্যকর হইবে। এবং আরো বলতেছে যে এর অধীন চুক্তি আদালতের ডিক্রি অথবা ক্ষেত্র মতো চূড়ান্ত আদেশ হিসাবে গণ্য হইবে এবং এখতিয়ার সম্পন্ন আদালতের মাধ্যমে উক্ত ডিক্রি বা আদেশ জারি করা যাইবে। যদি আমার অফিসে এসে কোনো চুক্তি সম্পাদনের পরে কোনো পক্ষ এটা ভায়োলেট করে, তো আমি সুপারিশ দিয়ে এটা সংশ্লিষ্ট আদালতে পাঠাবো, সংশ্লিষ্ট আদালত কর্তৃক এটা ব্যবস্থা নেওয়া হবে। নারী ও শিশুদের প্রতি অপরাধের ব্যাপকতার প্রেক্ষিতে তাদের প্রতি নির্যাতনমূলক অপরাধ সমূহ দমনের উদ্দেশ্যে উক্ত আইন প্রবর্তন করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ের চাহিদা অনুযায়ী আইনটিকে আরো অধিকতর কার্যকর করা হয়েছে। চলতি সনের 11 নম্বর অধ্যাদেশের মাধ্যমে আইনটি ব্যাপক রপ্তান্তর করা হয়েছে। আলোচ্য সংশোধনীর মাধ্যমে যে সকল পরিবর্তন আনা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মূল আইনের 2 ধারায় বিভিন্ন শব্দের সংজ্ঞা দেওয়া হয়েছে। উক্ত ধারায় বলাৎকার, মারাত্মক জখম এবং যৌনকর্মের সংজ্ঞা নতুনভাবে যুক্ত করা হয়েছে। মারাত্মক জখমের ক্ষেত্রে দণ্ডবিধি 320 ধারার বিধানকে এই আইনের ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে। 9 ধারার 1 উপধারা প্রতিস্থাপনের মাধ্যমে যৌনকর্ম এবং বলাৎকারকে
যৌনকর্মকে ধর্ষণের আওতা বহির্ভূত এবং বলাৎকারকে ধর্ষণের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে এই দুটিকে পৃথক দুটি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। স্যার আমি প্রথমে আপনাকে স্যার আমাদের পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই স্যার, কারণ আমরা খুব রিসেন্টলি যখন স্যার এই সংশোধনগুলো দেখছিলাম এবং স্যার জিওএমএ স্যারের পেজ থেকে আপলোড করা হচ্ছিল যে আইনের এই সংস্কারগুলো হয়েছে, মানুষ আমাদের প্রশ্ন করছিল এগুলো নিয়ে আসলে কিভাবে কাজ শুরু করবো। অফিসারও স্যার দ্বিধাদ্বন্দ্বে ছিল যে আমরা রিসেন্টলি স্যার ভয়ের প্রয়োগটা আমরা শুরু করিনি, কিন্তু আমার সবচেয়ে বেশি পাই এই ধরনের ঘটনাগুলো, ভয়ের ঘটনা বেশি হয় এই ধরনের ঘটনা ঘটেছে। তো আমরা কিভাবে যাবো একটা ওয়ার্কশপের না হলে স্যার আমরা এই জায়গাটা আসলে বাস্তবতা নিয়ে আসলে আমরা একটু কোশ্চেনে ছিলাম। আমার মনে হয় স্যার আমরা মানে খুব বেসিক যে কোশ্চেনগুলো সেগুলো আমরা পেয়েছি, অ্যান্সারগুলো পেয়েছি। আমাদের অফিসাররা তারা কনফিডেন্ট হবে আজকের এই ওয়ার্কশপের মাধ্যমে তাদের নলেজ তারা রিচ করবে। কোর্ট থেকে যে মামলাগুলো তদন্ত করতে দেওয়া হয় এবং উপজেলা ভিত্তিক যে মামলাগুলো তদন্ত করতে দেওয়া হয় সেই মামলাগুলো কিন্তু একটা ডেট থাকে যে এই তারিখের ভিতর তদন্ত প্রতিবেদন দাখিল করবে। যারা পুলিশ অফিসার আছেন তারা অবশ্যই ওই তারিখের ভিতর তদন্ত প্রতিবেদন দিবেন। আর যারা ওসি আছেন তারা ওই যে উপজেলা লেভেলে যে আইন শৃঙ্খলা কমিটির মিটিং হয়, মিটিং গুলোতে যেহেতু সব অফিসার থাকে উপজেলা লেভেল, সেই অফিসারদের আমার তরফ থেকে একটু বলে দেবেন যে ওনারা যেন টাইমলি ওনাদের প্রতিবেদন গুলো দাখিল করেন। আর যদি মনে করেন টাইমলি কেউ প্রতিবেদন দাখিল না করার কোনো সমস্যা নাই, উনি যেন কোর্টকে মৌখিকভাবে বা লিখিতভাবে অবগত করে আরো 15 দিনে 1 মাস 2 মাস যে কদিন সময় লাগে সময় নেবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কোর্টকে কোনো রকম অবগত করাইলেন না, আবার প্রতিবেদনও দিলেন না, এটা একটা আপনার কোর্ট অবমাননার শামিল। সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে যে কোনো ধরনের মানে কি বলে যে কোনো ধরনের শাস্তি নেমে আসতে পারে। মানে শুধু পুলিশ না, যে কোনো লেভেলের অফিসার, এটা আমি কিন্তু আসলে কবি করাই না, বুঝছেন? এই যে ইতিমধ্যে 2 জন এসে মানে কান ধরে মানে মাপ চেয়ে গেছে আর কি। মানে আবার 2 নাম্বার আছে যে ওই যেগুলো আপনারা ওই নারী নির্যাতন সংক্রান্ত মামলা মানে থানায় নেন, সেই মামলাগুলো দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে মামলায় আপনারা ওই যে কাবিননামাটা আপনারা নেন না বা দাখিল করেন না। এতে মানে এই মামলাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরবর্তীতে আপোষ নিষ্পত্তি হয়ে যায় বা ওই প্রক্রিয়াধীন থাকে, তখন আমরা কাবিননামা দিতে হবে না। ব্যবহার না করলে, আইনের ব্যবহার না করলে বোঝা যায় না, অ্যাপ্লাই না করলে বোঝা যায় না, বা আপনি ওই অ্যাপারেটা সাইন তো একটা অ্যাপারেটা ব্যবহার না করলে বুঝতে পারবেন না। এখন 173 উপরে আপনাদের সময় ম্যাজিস্ট্রেটরা তো বলেছেন যে আমরা ওইখানে কিন্তু স্পষ্ট করে একটা বলা আছে যে হচ্ছে যে আমি চিহ্নিত করলাম যে সাফিসিয়েন্ট এভিডেন্স এগেইনস্ট দি অ্যাকিউজড, আর হচ্ছে যে ডিসচার্জ সাচ অ্যাকিউজড, এটা ম্যাটার করে স্যাটিসফ্যাকশন অফ দি আমলা আদালত ম্যাজিস্ট্রেটের উপরে। তো আপনারা যারা ইনভেস্টিগেট করছেন তারা কিন্তু এটা সুনির্দিষ্টভাবেই করবেন যে আমাদের বিশ্বাস করার কারণ ঘটেছে তার বিরুদ্ধে এই এভিডেন্স আছে অথবা নেই। আপনি মধ্যবর্তী চার্জশিট কখন দেবেন এটা এই প্রেক্ষাপটে, যেমন আমি বলে দিয়েছিলাম যে আপনারা পুলিশ যারা কাজ করছেন সেটা হচ্ছে এই প্রেক্ষাপটে এই সংশোধনীটা এলো যে 150-200 জন লোককে দিয়ে আপনারা মামলা করেছেন না, তারপরেও আপনার অনেক দেখা যাচ্ছে যে এর বাইরেও কিছু আছে, কিন্তু এর বাইরে কিছু আসতে গেলেও আমাদের কর্তৃপক্ষ মনে করছেন যে আমরা ভুল করছি অর্থাৎ আমি ইচ্ছে করে তাদের নাম সংযোজন করে দিচ্ছি। এই কারণেই আপনাদের যারা আইও হিসেবে কাজ করছেন বা সংশ্লিষ্ট মামলাগুলো ডিল করছেন তার উপরে হস্তক্ষেপ, অর্থাৎ আমি মনে করি এটা যেটা বলছেন যে আপনার সুপারভাইজিং এর ক্ষমতা দেওয়া হয়েছে, হস্তক্ষেপের ক্ষমতা দেওয়া হয়েছে, আপনারা এটা মনে রাখবেন। এটা হচ্ছে যে তাহলে হয় কি আমিও একটা বলার মানে উনি এসপি হিসেবে বা পুলিশ কর্মকর্তা হিসেবে ওনারও বলার জায়গা আছে, ইয়েস আমি তাকে দেখছি। তবে ইম্পর্টেন্ট বিষয় হলো যে ধারা 46-এ গ্রেফতারের সাধারণ নিয়ম শরীর স্পর্শ করা, বন্দী করা ছিল, কিন্তু বিস্তারিত দায়িত্ব আইডেন্টিফিকেশন মেমোরেন্ডাম চিকিৎসা পরীক্ষায় জারি ছিল না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর ওই যে শেষে একটা ওদের শিডিউল দিয়েছে আছে না, সংশোধনী শিডিউল আছে, 17টা বিধিনিষেধ আছে, ওগুলা কিন্তু ফলো করবেন। এটা 17টা বিধিনিষেধ আছে। এই পর্যায়ে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শামসুল আরেফিন সম্মানিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম মহোদয়কে। ধন্যবাদ উপস্থাপককে। আজকের এই অনুষ্ঠানটি আমরা যে উদ্দেশ্যে আয়োজন করেছি আমি মনে করি সেই উদ্দেশ্যে আমরা প্রায় শতভাগই সফল হয়েছি। তো তাদের যারা আমাদের
আইন শৃঙ্খলা কর্মকর্তা আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো আপনার যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনার স্ব প্রভিডেন্স ম্যাজিস্ট্রেটের সাথে আলোচনা করে নিবেন, আর ভুল করার আগে আলোচনা করে নিবেন। আর আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সকলের অভিভাবক মাননীয় সিনিয়র জেলা জজ মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমাদের দুজন বিশেষ অতিথি আছেন, দুজন বিশেষ অতিথি আমাদের শিশু নির্যাতন ট্রাইব্যুনালের মাননীয় বিচারক মহোদয় এবং বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের অন্যান্য কলেজদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।